শুভ নববর্ষ রঙ্গালী বিহু। আজকে বাংলার 1432, ইংরাজি 15ই এপ্রিল 2025। শুরু করছি আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম বা মঞ্চ দেশ দুনিয়া কলকাতা, সংক্ষেপে ডিডি কলকাতা 1। মন খুব ভারাক্রান্ত। গোটা বাংলা জুড়ে যে অবস্থা চলছে গত প্রায় 2 সপ্তাহ ধরে, তাতে কারোরই মন ভালো থাকার কথা নয়। এর আগে আমরা দেখেছিলাম ওপার বাংলায় কি ঘটনা ঘটছে, বাংলাদেশে কি ঘটনা ঘটছে, এবং সত্যি কথা বলতে কি, দুই বাংলা, এপার এবং ওপার বাংলার যে বাংলা এবং বাঙালি সংস্কৃতি, যে দুই বাংলা মিলিয়ে এপার বাংলায় যদি আমরা 10.5-11 কোটি মানুষ ধরি, ওপার বাংলার 17 কোটি, এই সব মিলিয়ে 27 কোটি। এছাড়া আছে আসামে বাঙালি, আছেন ত্রিপুরার বাঙালি, আছেন ঝাড়খণ্ডের বাঙালি, আছেন পাটনার বাঙালি, উড়িষ্যার বাঙালি, এবং তামাম বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি এবং বঙ্গ সম্প্রদায়। তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। মানসিকভাবে খুবই বিপর্যস্ত। 1992 সালের বাবরি মসজিদ ভাঙার পরে যে দাঙ্গা আমরা দেখেছিলাম, তারপর গত 32 বছরে এই রকম ভয়ঙ্কর সাম্প্রদায়িক পরিস্থিতি পশ্চিমবঙ্গে কখনো আমরা আগে দেখিনি। একদিকে অভূতপূর্বভাবে 26,000 স্কুল শিক্ষকের চাকরি চলে গেছে, বাংলার গ্রামে গ্রামে ঘরে ঘরে কান্নার রোল। অন্যদিকে মোথাবাড়ি মালদার পরে মুর্শিদাবাদ জেলা জ্বলছে, মারা গেছে মানুষ, হিন্দু বা মুসলিম তার যে পরিচয় হোক না কেন। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় কিভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হচ্ছে, কিভাবে হিন্দু সম্প্রদায়ের হিন্দুত্ববাদীরা এক ভয়ঙ্কর সাংস্কৃতিক আগ্রাসন নামিয়ে এনেছে। দেখতে পাচ্ছি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা বাংলা ও বাঙালি সংস্কৃতি ভুলে আরব থেকে চাপিয়ে দেওয়া সংস্কৃতিকে মাথায় তুলে ধরে এগিয়ে চলতে চাইছেন। সামগ্রিকভাবেই বাংলা এবং বাঙালি সংস্কৃতি আজ বিপন্ন। এই বিপন্ন অবস্থায় আপনাদের সামনে ইউটিউব প্ল্যাটফর্ম বা মঞ্চ বা চ্যানেল যাই বলুন না কেন, সেখানে দেশ দুনিয়ার কথা তুলে ধরার, বাংলার কথা তুলে ধরার জন্য আমার এই প্রয়াস। আমার প্রয়াস বললে ভুল হবে। আমার বহু বন্ধু বান্ধব যারা অত্যন্ত ঘনিষ্ঠ, এত বছর চলার পথে সঙ্গী হয়েছেন, পরিবার পরিজন, তারা প্রত্যেকেই বলছিলেন যে নতুন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে চেষ্টা করলে দেখলে হয়। সেই প্রচেষ্টা থেকেই এই ডিডি কলকাতা 1 অর্থাৎ দেশ দুনিয়া কলকাতা 1-এর শুরুতেই কতগুলো কথা বলে নেওয়া দরকার। প্রথম কথা, আপনারা সাধারণত যে বিভিন্ন চ্যানেল দেখেন, ইউটিউব চ্যানেল বলুন বা টিভি দেখুন, তারা কিছুটা একপেশেভাবে খবর দেখায়। আমার ব্যক্তিগতভাবে নিশ্চয়ই কোনো আদর্শবোধ আছে, কিন্তু 37 বছর ধরে সাংবাদিকতা করার ফলে যেটা হয়েছে, সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরই অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ ঘটেছে, শুধু বাংলায় নয়, বাংলার বাইরে সারা ভারতে। ব্যক্তিগতভাবে আমার কোনো প্রাদেশিকতা নেই, আমি সেই অর্থে হিন্দি বিরোধী নই, অহমিয়া বিরোধী নই, বা অন্য ভাষা বা ভাষাভিত্তিক মানুষের বিরোধী নই। কিন্তু একটা জাতিকে শেষ করে দেয় সেই জাতির ওপর যদি কোনো সাংস্কৃতিক আগ্রাসন আসে, অথবা সেই জাতি তার নিজস্ব সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি ভুলে যদি ধর্মের নামে বা শাসকের চাপিয়ে দেওয়া কোনো সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাহলে সেই জাতি ধ্বংসের পথে লিপ্ত হয় অতি দ্রুত। রবীন্দ্রনাথ বলে গেছিলেন
এই একই ঘটনা ঘটেছিল গ্রিসের ক্ষেত্রে, একই ঘটনা ঘটেছিল রোমের ক্ষেত্রে। আজকে এই 28-30 কোটি বাঙালি অত্যন্ত বিপন্ন, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ দেশভাগের পরে যেটা আমার আপনার বসবাসের ভূমি হিসেবে পরিচিত, সেই বাংলা যেভাবে জ্বলছে, সেই বাংলার মাঠে ঘাটে যেভাবে আমরা ক্রন্দন রোল শুনতে পাচ্ছি, তা অভূতপূর্ব। ব্যাখ্যায় বিস্তারিত যাব ঠিকই, কিন্তু সেই যাওয়ার আগে কতগুলো কথা বলে নেওয়া খুব দরকার। এই পরিস্থিতি কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। বাংলার পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে খারাপতর হচ্ছিল। একদিকে শাসকদের কিছুটা ভোট ব্যাংকের দিকে তাকিয়ে মুসলিম তোষণ এবং অ্যাপিজমেন্ট যেটা বলা হয়, তাদের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, সেটা যে সর্বাংশে মিথ্যে তা কিন্তু নয়। অন্য দিক থেকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে বিজেপির যে ভয়ঙ্কর রূপ, প্রতিটা কথায় সনাতনী শব্দ তুলে অন্যদেরকে দেশবিরোধী বলে আখ্যায়িত করার চেষ্টা, তা বাংলার গোটা রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত গুলিয়ে দিয়েছে। শাসক যে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ভিত্তি করে তিনি যে কড়া পদক্ষেপ নিতে পারতেন, অনেক ক্ষেত্রেই কিন্তু তিনি নরম হিন্দুত্বের সাথে সমঝোতা করেছেন, বা উগ্র মুসলিমপন্থীরা যখন পথে নেমেছে সেই ক্ষেত্রেও তাকে সেভাবে ভূমিকা নিতে দেখা যায়নি। ফলস্বরূপ আজকে দাঁড়িয়েছে একটা অদ্ভুত পরিস্থিতি। আমরা এনআরসি বিরোধী আন্দোলন দেখেছি, সেই আন্দোলনের থেকেও ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছে ওয়াকফ বিরোধী আন্দোলন। ওয়াকফ আইন পাশ হয়ে গেছে, 1954 সালে আইন হয়েছিল, 1995 সালে সংশোধিত হয়, 2013 সালে আবার নতুন করে তার কিছু সংশোধন হয়েছে, এবং এবার ওয়াকফ আইন দীর্ঘদিন ধরে সংসদে আলোচিত হয়। স্বাভাবিকভাবেই বিজেপি এবং তার সহযোগীরা সংখ্যাধিক্যের জোরে তা পাশ করিয়ে সই করিয়েছে। মামলা এরপরে হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে। কারা মামলা করেছে? মামলা করেছেন কংগ্রেসের একাধিক সাংসদ, মামলা করেছেন রাষ্ট্রীয় জনতা দল আরজেডির পক্ষ থেকে, মামলা হয়েছে সিপিআইয়ের পক্ষ থেকে, মামলা করেছেন আসাদুদ্দিন ওয়েসিন, আরো বহু সংগঠন। সিপিআই মামলায় যুক্ত হয়েছে। অর্থাৎ এখন বিষয়টা কোর্টের আওতাধীন। কিন্তু এই আগে আমরা দেখলাম বাংলা শান্ত ছিল, কিন্তু বাংলা অশান্ত হলো কবে থেকে? বাংলা অশান্ত করার একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল রামনবমীর সময় থেকেই। রামনবমীর সময়তেই যেভাবে অস্ত্র হাতে মিছিল গোটা বাংলায় আমরা দেখলাম, বিজেপির নেতা নেত্রীরা করলেন, এবং তাদের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাকে সামনে এনে তৃণমূলের লোকেরাও হাঁটলেন, তা এক অভূতপূর্ব অবস্থা সৃষ্টি করলো। বড় বড় সোর তরবারি নিয়ে কথা ছিল, কোথাও অস্ত্র মিছিল করা যাবে না, যেখানে হলো কোথাও কেউ গ্রেপ্তার হলো না। আমরা দেখলাম বিধায়করা মিছিল করছেন, আমরা দেখলাম সাংসদরা মিছিল করছেন। যে জগদীশ বসুনিয়া তৃণমূলের সাংসদ ভোট দিতে গেলেন না অসুস্থতার কারণে সংসদে ওয়াকফ বিলের বিরুদ্ধে, তাকে দেখলাম রামনবমীর মিছিলে হাঁটতে। এবং এই রামনবমীর মিছিলটা কোনোভাবে কেটে যাওয়ার পরেই এক অভূতপূর্ব অবস্থার সৃষ্টি হলো। প্রথম দিকে দেখলাম কি না, দক্ষিণবঙ্গের হাওড়ার বিভিন্ন জায়গায় গাড়িতে যে হিন্দু লেখা, যেটা অত্যন্ত কদর্যভাবে বিকৃত হনুমানের মুখ, সেই কয়েকটি পতাকা খোলা হলো। এরপরে কি করা হলো, পাল্টা ওই বিকৃত হনুমানের মুখ কলকাতা আশপাশের পার্শ্ববর্তী সমস্ত গাড়ির ওপরে আটকে দেওয়া হলো, বলপূর্বক মিছিল বার করা হলো। মোথাবাড়ির সাম্প্রদায়িক দাঙ্গার সবেমাত্র ক্ষতে প্রলোভ পড়ছিল, কিন্তু মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করে দিল মুর্শিদাবাদ জেলায়। রাস্তাঘাটে তাদেরকে উগ্র মুসলিমবাদীরা উৎসাহিত করলো, প্রশাসনের পক্ষ থেকে নীরব থাকা হলো, দাঙ্গা হলো, হিন্দু গ্রাম আক্রান্ত হলো, হিন্দুরা পলায়ন করলো সেইখান থেকে মালদার বৈষ্ণবনগরে। টিভিতে, চ্যানেলে, ইউটিউবে তাই নিয়ে খবর প্রচারিত হলো। গুলিতে মারা গেল ইজাজ, এবং যে মুসলিম গুলিতে আহত হলো
বেশ কিছু মুসলিম সাধারণ মানুষ পুরল হিন্দুর ঘরবাড়ি। রাজনীতির আগুনে হাত সেঁকলেন বিজেপি পন্থীরা। তৃণমূলের নেতারা অদ্ভুত কথাবার্তা বললেন। বাংলাদেশ থেকে এসে বহিরাগতরা দাঙ্গা হাঙ্গামা করেছে। আমি কয়েকটি টিভি চ্যানেলেও দেখলাম বিএসএফ এর ডিআইজি প্রাক্তন এবং আরেকজন তিনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত, এনএসজির সাথে যুক্ত, তারা সব বিশেষজ্ঞ এবং তাদের কথা শুনলেই বোঝা যায় তারা বিজেপি পন্থী। অনেক দিন ধরে আমি তাদের শুনছি, তারাও বললেন বিদেশি শক্তির হাত। অর্থাৎ পুরো বিষয়টা গুলিয়ে গেল। যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, যোগ্য বাঁচা হলো না, 19,500 যারা যোগ্য শিক্ষক, স্কুলগুলো ফাঁকা হয়ে গেল, সেই খবরের থেকে সরে গেল কি করে? কারণ দাঙ্গাটাই এখন প্রধান খবর হিসেবে চলে এলো। অধীর চৌধুরী অভিযোগ করলেন মমতা ব্যানার্জি এই দাঙ্গাতে উস্কানি দিয়েছেন খবর থেকে সরিয়ে দেওয়ার জন্য। একই অভিযোগ তুলল সিপিএম এর পক্ষ থেকে মোহাম্মদ সেলিম। অন্যদিকে হিন্দুরা বাঁচতে গেলে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে, শুভেন্দু অধিকারী নেমে পড়লেন রাস্তায়। আমি অদ্ভুত হয়ে দেখলাম যে মমতা ব্যানার্জি এখনো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিত, তার কাল রাত্রি পর্যন্ত কোনো প্রকাশ্যে বিবৃতি, অডিও ভিডিও রেকর্ডিং এলো না। তিনি শুধু টুইট করলেন। এমনকি কালকে রাত্রিবেলা কারিকাটের স্কাইওয়াকের উদ্বোধনের পর তিনি যেটা বললেন খুব ভাষা। আমরা পশ্চিমবঙ্গে বাসী অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছি। আজকে বাংলাদেশের অবস্থা দেখুন, সেখানে হাসিনার একনায়কতান্ত্রিক শাসন উৎখাত হওয়ার পরে দেশটা ভার্চুয়ালি মুসলিম মৌলবাদীদের হাতে চলে গেছে। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যে নববর্ষ পালিত হতো মঙ্গল যাত্রা দিয়ে, সেই মঙ্গল যাত্রার নাম বদল করে রাখতে হয়েছে আনন্দ যাত্রা। মঙ্গল যাত্রার প্রস্তুতিতে চট্টগ্রামে যারা প্রস্তুতি নিচ্ছিল তাদের মঞ্চ ভাঙা হয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, এক রকম অবস্থার একটা আগুনের মধ্যে দিয়ে আমরা বাস করছি। সত্যি কথা বলতে কি, বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক দোষ ছিল। একটা কথা নিয়ে তার প্রচুর বিতর্ক হয়েছিল যে মন্দির মসজিদ করতে গেলে মেরে মাথা ভেঙে দেব। এরা যে সব চলবে না। এখানে বামপন্থীরা আছি আমরা, এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেবো আমরা, আমাদের রাজ্যে চলবে না। আজকে পশ্চিমবঙ্গের মানুষের চাকরি নেই। পশ্চিমবঙ্গের থেকে অন্তত পক্ষে 50 লাখ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, সারা দেশে ছড়িয়ে আছেন। তারা কর্ণাটকে আছেন, তামিলনাড়ুতে আছেন, কেরালায় আছেন, মহারাষ্ট্রে আছেন, দিল্লিতে আছেন। অর্থাৎ আর্থিকভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে কাজে যেতে হচ্ছে। অন্যদিকে কালকে দেখলাম শুভেন্দু অধিকারী বলছেন এই পরিযায়ী মানুষ ফিরে এলে তাদের আত্মীয় পরিজনদের কাছ থেকে নেওয়া হবে। পরিযায়ী যারা শ্রমিক তাদের একটা বড় সেকশন কিন্তু মুসলিম। শুভেন্দু অধিকারী যে এত কথা বলছেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি জানেন এত মুসলিম বিরোধী কথাবার্তা বলছেন? যে 4 জন মামলা করেছিল 2021 সালে এই এসএসসি দুর্নীতি নিয়ে, সেদাবুদ্দিন মুর্শিদাবাদের, মনিরুল জাহিলুল দিলদার, তারা 4 জন 4টে জেলার বাসিন্দা। একজন মুর্শিদাবাদ, একজন বাঁকুড়া, একজন বারাসাত, একজন মালদা। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিগত দিনে একটা মুসলিম মধ্যবিত্ত সমাজ উঠে এসেছে, সেই সমাজের প্রতিনিধিত্ব কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এই যে কলকাতা অচল করে দেওয়ার কথা সিদ্দিকুল্লাহ বললেন, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। এর আগে হুমায়ুন মুর্শিদাবাদের এমএলএ নানা সময় অত্যন্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, তৃণমূল নেত্রী শোকজ করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে শুনতে পাচ্ছি শামশেরগঞ্জের ঘোষ পরিবারের যে বাবা এবং ছেলের মৃত্যু ঘটেছে, সেই ক্ষেত্রে ওই এলাকার মানুষ কাতর কণ্ঠে জাফরাবাদের পুলিশকে আবেদন জানিয়েছিল, আপনারা আসুন সাহায্য করুন। পুলিশ আসেনি। আমরা জানি শাসক না চাইলে কখনো দাঙ্গা বাঁধে না। পুলিশের যে ভূমিকা আমরা 72 ঘন্টা পদে দেখলাম, সেই ভূমিকা কিন্তু প্রথম দিকে ছিল না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কতগুলো প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। প্রশ্ন এই কারণে মনের মধ্যে আসছে, আজকে বিকৃত হনুমান কি আমাদের সংস্কৃতি?
বজরং বাহিনী, বজরং দল কি আমাদের সংস্কৃতি? আমাদের কথায় কথায়, আমার বাবা শিক্ষক ছিলেন, কথায় কথায় কোনো ছেলেকে দুষ্টুমি করলে বলা হতো বাদরামি করিস না, হনুমানের মতো আচরণ করিস না। আমরা এইভাবেই লব্ধ হয়েছি। আমরা কোনো একটা খারাপ কাজ করলে, আহ, কেউ একটা মানে বোকার মতো কাজ করলে তাকে রামপাঠা বলে গালাগাল করতাম। এই সংস্কৃতি আমাদের মধ্যে ছিল। আমাদের ছিল চড়ক, আমাদের ছিল গাজন, আমাদের ছিল অন্নপূর্ণা পুজো, আমাদের ছিল বাসন্তী পুজো। কিন্তু কি হলো? আমাদের হয়ে গেল রামনবমী, আমাদের হয়ে গেল মানে হনুমান জয়ন্তী, জয় বজরঙ্গবলী, আমাদের হয়ে গেল কাড়ওয়া চাঁদ, আমাদের হয়ে গেল হোলি। দোল নয়, বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে যেভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে। আপনারা জানেন, গুজরাটে দীর্ঘদিন ধরে বিজেপি এবং আরএসএস যে জমি চাষ করেছে, ওখানে কিন্তু মাছ খাওয়া প্রায় অপরাধের পর্যায়ে পড়ে। আর বাঙালির মাছটাই হচ্ছে প্রধান। শুধু বাঙালি নয়, বাঙালি, আসামি, ওড়িয়া, এই তিনটে জাতি, তাদের কৃষ্টি সংস্কৃতিতে মাছ ভাত হচ্ছে অন্যতম অনুষঙ্গ। আর আপনি দেখুন, অদ্ভুতভাবে আপনি বুঝতে পারছেন না, সেই মাছের বিরুদ্ধে আগ্রাসন, সেই আমিষাশী মাছের বিরুদ্ধে আগ্রাসন। আমাদের গাজন উৎসব, আমাদের চড়ক উৎসব চলে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি হনুমান জয়ন্তী, বিকৃত হনুমানের রূপ। আমাদের ছোটবেলায় আমি দক্ষিণেশ্বরে যেতাম, হনুমানকে কলা খাওয়াতাম। কথাই ছিল হনুমান কলা খাবি, এটা স্বাভাবিকভাবে গ্রামে গ্রামে লব্ধ ছিল। আমাদের হনুমান, আমাদের রামচন্দ্র অত্যন্ত নরম সাধারণ মানুষের মধ্যে। আমাদের রামকৃষ্ণের নাম রামকৃষ্ণ দেব, রামকৃষ্ণ, রাম এবং কৃষ্ণ, তিনি বলেছিলেন যত মত তত পথ। সেই কথা আমরা ভুলে গেছি। অত্যন্ত খারাপভাবে বলতে হচ্ছে, এই 30 কোটি বাঙালি, এই যে হিন্দু যারা, তারা ফলো করছেন উত্তর ভারত, গুজরাট এবং অন্যান্য অঞ্চলের হিন্দুত্ববাদী আরএসএস এর সংস্কৃতি, চাপিয়ে দেওয়া সংস্কৃতি। গণেশ পুজো তার মধ্যে অনুষঙ্গ। এবং তৃণমূলের যেহেতু কোনো মতাদর্শগত লড়াই নেই, তৃণমূলের জনপ্রতিনিধিরা, বলতে অত্যন্ত বেদনার সাথে বলছি, সাধারণ তৃণমূল কর্মীরা সেই বিকৃত হনুমানের মুখ নিয়ে মিছিল করছেন। অর্থাৎ তারা সেটাকে কাউন্টারই করতে পারছেন না। অন্যদিকে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, এই ওয়াকফ আইনকে কেন্দ্র করে রাস্তায় আজকে নেমেছেন আপনারা। ওয়াকফ আইন কেন্দ্র করে তো গত 4 মাস ধরে সংসদে চলছে, অন্য জায়গায় তো মিছিল হয়েছে। এই আইনের প্রতিবাদে হায়দ্রাবাদে বিশাল মিছিল হয়েছে কংগ্রেসের একাধিক এমপি সংসদে মামলা করেছেন। 3 জন সাংসদ, শতাব্দী রায়, জগদীশ বসুনিয়া, দেব, তারা গেলেনই না ভোট দিতে। তৃণমূলের 2 জন সাংসদ, সুব্রত বক্সি এবং দোলা সেন, পোরকাও 2 জন সাংসদ রাজ্যসভা, তাদের ভোট বাতিল হয়ে গেল। সে প্রশ্ন তুলবেন না? মমতা ব্যানার্জি দল কি তাদের প্রতি কোনো রকম কোনো অন্তত লিখিত চিঠি দিয়েছে? চিঠি তো দেয়নি। তাহলে মানুষ কেন রাস্তায় নামছে? লড়াই তো করতে হবে সুপ্রিম কোর্টে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, একটা সরকারি চাকরি পেতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ মানুষকে কঠোরভাবে গোটা পরিবার তাকিয়ে থাকে, আজকে সকলেই সে কথা জানে। সেইখানে 20,000, 19,500 প্রায় যোগ্য প্রার্থী, তাদের চাকরি চলে গেল। আর 1 বছর ধরে বোঝা গেল না যে 6,000, 6,500 যারা অবৈধভাবে পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, টাকা দিয়ে ঢুকেছে, তাদের চাকরি কি করে থেকে গেল, এইটা বাছাই করা গেল না। স্কুলগুলো পড়ানো হবে কি করে, ছাত্ররা পড়বে কি করে, বাংলার মানুষের ভবিষ্যৎ কি, সভ্যতা সংস্কৃতি কোন জায়গায় যাবে, সেটা নিয়ে কারোর ভাবনা চিন্তা নেই। শুধুমাত্র হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। সমস্ত টিভি চ্যানেল দেখুন, সমস্ত ইউটিউবে দেখুন, এক ন্যারেটিভ। এবং সেই কাজে যেভাবে বিজেপির নেতৃত্ব, সেই একইভাবে পাল্টাভাবে কতিপয় তৃণমূল নেতৃত্ব একইভাবে কথা বলছেন। প্রশাসন কেন প্রথম থেকে করা হয়নি? প্রশাসন কেন এইভাবে মানুষকে ছেড়ে চলে যেতে হলো? এই যে নদী পেরিয়ে যে হিন্দু পরিবারগুলো আজকে গিয়ে বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে, প্রশ্ন ওঠে, শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তো লিড ছিল ঈশা খানের, কংগ্রেসের লিড ছিল। তাহলে কি পরিকল্পিতভাবে কোনো ঘটনা হলো যাতে মুসলিম ভোট কনসলিডেট হয়? পরিকল্পিতভাবে সিদ্দিকুল্লাহকে এখনো পর্যন্ত সরাসরি বারণ করা হচ্ছে না এইভাবে? আজকের বাংলার গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের অত্যন্ত খারাপ অবস্থা। এবং এই অবস্থা যত খারাপ হবে, সাংস্কৃতিক আগ্রাসন, হিন্দুত্ববাদীদের আগ্রাসন তত বাড়বে।
তত আমরা বিপর্যয়ের সম্মুখীন হব। এবং এই বিপর্যয় থেকে পরিত্রাণের পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে কেন্দ্র করে বাঁচুন। পূর্ববঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজাকার বাহিনী, পাকিস্তান বাহিনী ফিরে এসছে। পশ্চিমবঙ্গে যদি আবার এক অর্থে যেভাবে অন্তত সরকার চলছিল, যেভাবে মানুষের মিনিমাম শান্তি বিরাজ করছিল, সেই অবস্থা 2026-এর ইলেকশনের আগে সম্পূর্ণ গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং গুলিয়ে দেওয়া যদি বিজেপি করে থাকে, আরএসএস করে থাকে, তাহলে আমি তৃণমূল সরকারকেও কম দোষী করব না। এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের, কংগ্রেস, সিপিএম নির্বিশেষে সকলের দায়িত্ব আছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দায়িত্ব আছে এইভাবে এগিয়ে আসা। আমি অবাক হচ্ছি, শিবতুল্লাহ আসানসোলে যে দাঙ্গা হয়েছিল, তারপর যেভাবে তারা এসে প্রতিবাদ জানিয়েছিলেন, এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই। কোনো মুসলিম সম্প্রদায়ের বড় অনেক সংগঠন আছে, তারা বলুন, মানুষকে বোঝান যে এটা বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দেবে। বাংলায় 30% মুসলমান, 70% হিন্দু, এই তারা যেভাবে বাস করছেন তা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে হবে। এবং তার মধ্যে দিয়ে সেই ফাটলের সুযোগকে কেন্দ্র করে সাংস্কৃতিক আগ্রাসন ঘটবে এবং বাংলা সংস্কৃতি বিপন্ন থেকে বিপন্নতর হয়ে যাবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন দেশ দুনিয়া কলকাতা, ডিডি কলকাতা 1। আমি চেষ্টা করব সপ্তাহে 3 দিন ভিডিও আপলোড করার। সেই সময়গুলো আপনাদের আগামী দিনকে বলে দেব। ভালো থাকবেন, সকলকে নববর্ষের শুভেচ্ছা। শান্তিতে থাকুন, ভালো থাকুন, বিহুর শুভেচ্ছা, নমস্কার।